পশ্চিমবঙ্গের নির্বাচন অবশ্যই খেয়াল করেছেন, বেশ কিছুই বেশ বাংলাদেশে সোশ্যাল মিডিয়া বলেন বা গণমাধ্যম বলেন, এই বিজেপি ক্ষমতায় আসা নিয়ে কিন্তু বেশ হাইপ এবং আলোচনা হচ্ছে বেশ এই গত এক সপ্তাহ ধরে। আমি যেটা জানতে চাই যে এটা যেহেতু এতদিন তৃণমূল ছিল, এখন বিজেপি ক্ষমতায় আসার পরে ঢাকার কোনো দুশ্চিন্তার কারণ আছে কিনা? দেখেন, দু দেশের সম্পর্ক কিন্তু পশ্চিমবঙ্গ একটা রাজ্য, তাই না? ইন্ডিয়ার অনেকগুলো রাজ্যের একটা রাজ্য। দু দেশের সম্পর্ক তো কেন্দ্রীয় সরকারের সাথে কেন্দ্রীয় সরকারের সম্পর্ক। সুতরাং একটা রাজ্যে একটা দল ক্ষমতা এসেছে, সেখানকার মানুষজন ভোট দিয়েছে, তাতে বাংলাদেশের চিন্তার কী কারণ আছে? এটা খুব সঙ্গত কারণেই কেউ প্রশ্ন করতে পারে যে একটা রাজ্যে, এরকম অনেক রাজ্যে তো বিজেপি এসছে, তাই না? অনেকগুলো রাজ্যে, বেশিরভাগ রাজ্যে এখন বিজেপি ক্ষমতায়, সেটা নিয়ে তো আমাদের চিন্তা নেই, তাহলে পশ্চিমবঙ্গ নিয়ে আমাদের এত চিন্তা করা। আমার মনে হয় চিন্তার কারণ আছে, সঙ্গত কারণ আছে। একটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই যে সম্পর্কটা, আপনি দেখেন এগুলো হিস্টোরিক্যাল, সাইকোলজিক্যাল, কালচারাল একটা আমাদের সম্পর্ক দীর্ঘদিনের, তাই না? দীর্ঘদিনের মানে গোড়াগুড়ি থেকে আর কি, এটা অস্বীকার করার কিছু নেই। তারপর বাংলাদেশের সাথে আপনি দেখেন যে ভারতের 4000 কিলোমিটারের মতো বর্ডার, তার 2200 কিলোমিটারই ওয়েস্ট বেঙ্গলের সাথে। এবং বাংলাদেশের সাথে ভারতের যে যোগাযোগ, সেই যোগাযোগটা কিন্তু মূলত পশ্চিমবঙ্গের সাথেই। মানুষজন যাতায়াত করে, মানুষজনের সাথে ক্রস কালচারাল যে মানে কন্ট্যাক্ট, হ্যাঁ, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের সাথেই অনেক বেশি। আপনার আসামে তো অনেক দিন ধরে বিজেপি ক্ষমতায়, ত্রিপুরাতে প্রায় 2-3 দফা হলো, সেটা নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের অত দুশ্চিন্তা ছিল না। কারণ কি, ওখানে কন্ট্যাক্টটা বেশি না, বাংলাদেশের মানুষের কন্ট্যাক্টটা বেশি হচ্ছে পশ্চিমবঙ্গের সাথে। এটা একটা কারণ, হ্যাঁ, যে সে কারণে পশ্চিমবঙ্গে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে দুশ্চিন্তার কারণ আছে। আর একটা দুশ্চিন্তার কারণ আমার মনে হয় সেটা হচ্ছে যে প্রেক্ষাপটের এই নির্বাচনটা হয়েছে, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, সেটা হচ্ছে আমি ক্যাম্পেইনটা লক্ষ্য করেছি শুরু থেকে, অনেক দিন ধরে ক্যাম্পেইন হচ্ছে। আসলে ক্যাম্পেইনটার ফোকাস ছিল কি বিজেপির? বাংলাদেশ মুখে বলেননি কেন্দ্রীয় নেতারা, রিজিওনাল নেতারা বলেছেন বিজেপির সরাসরি বাংলাদেশ। কিন্তু ক্যাম্পেইনটার মূল লক্ষ্য ছিল যে বাংলাদেশ থেকে অবৈধ মানুষজন এসে, মুসলিমদেরকে বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী বলা হচ্ছে, তারা এসে পশ্চিমবঙ্গের নিরাপত্তা, পশ্চিমবঙ্গের অর্থনৈতিক নিরাপত্তা এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতি, সেগুলো বিপন্ন করে তুলছে। এটাই হচ্ছে ক্যাম্পেইনের মূল জিনিস ছিল। এবং আপনি দেখেন, যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনি যদি তার, শুভেন্দু অধিকারী, তার যদি আপনি ইউটিউবে গেলেই দেখতে পাবেন, হ্যাঁ, মানে ইন্ডিয়ান মিডিয়াতে গেলেও দেখতে পাবেন যে তিনি কি রেটোরিক্স ব্যবহার করেছেন, ভয়ঙ্কর। মানে বাংলাদেশকে তিনি ওই সময় 5ই আগস্টের পরে বাংলাদেশের পরিস্থিতির সাথে তিনি গাজার পরিস্থিতির তুলনা করেছেন এবং বলেছেন কি যে ইসরায়েল যেভাবে গাজায় ব্যবস্থা নিচ্ছে, বাংলাদেশও ওই ব্যবস্থা নেওয়া উচিত ভারতের। তার মানে কি, এটা জেনোসাইডাল কল এক ধরনের, তাই না? তো এবং ক্রমাগতভাবে এবং ওই দেশের মুসলিমদেরকে তিনি এমনভাবে ব্র্যান্ডিং করছেন, ব্র্যাকেটিং করছেন যে এরা সব বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ মুসলিম, হ্যাঁ। এবং আপনি দেখেন সেখানে 6.5 লাখ থেকে 10 লাখ এরকম ফিগার বলা হয়, মানে এক্স্যাক্ট ফিগারটা কি, এই যে লোকগুলোকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কোন যুক্তিতে বাদ দেওয়া হয়েছে? কোন যুক্তিতে বাদ দেওয়া হয়েছে? যে এদের সিটিজেনশিপের কোনো ঠিক নেই, প্রমাণ করতে পারেননি তারা। তাহলে কারা? এরা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী। তো কোথা থেকে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করবে? তাহলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করবে, তাছাড়া কোথা থেকে করবে? নেপাল থেকে বা শ্রীলঙ্কা থেকে তো করেনি, বা পাকিস্তান থেকেও করা সম্ভব না পশ্চিমবঙ্গে, তাই না, অনুপ্রবেশ। সুতরাং মানে তারা বলেই দিচ্ছেন যে এতগুলো লোক ওখানে ঢুকে গেছে, তো এই লোকগুলোকে তারা বের করে দেবেন। আসামের মতো যদি একটা এনআরসি করে,
এবং খুবই সম্ভাবনা আছে। ব্যাপারটা কি হবে তখন, এই যে লোকগুলো এদেরকে যদি ঠেলতে থাকে বাংলাদেশের ভেতরে, এবং খুবই সম্ভাবনা আছে হ্যাঁ যে এখানে একটা পুশব্যাক শুরু হবে। পুশব্যাক হয়তো করা খুব কঠিন হবে কিন্তু করার চেষ্টা করা হবে, কারণ এত কমিটমেন্ট তারা করেছেন ওদের ভোটারদের কাছে, এই সমস্ত কথা তাদের কিছু দেখাতেই হবে। কিন্তু তো এটা করতে থাকলে যেটা হবে কি, এই যে এদেরকে রিফিউজি বানিয়ে এদেরকে ওপেনাইজ করা হবে, ওপেনাইজ করে বাংলাদেশে তাদের অনেক ডিম্যান্ড আছে, বাংলাদেশের কাছে চাওয়ার অনেক কিছু আছে ভারতের, এবং সেই চাওয়াগুলো অনেকগুলোই খুবই সেন্সিটিভ, পলিটিক্যালি সেন্সিটিভ চাওয়া, করিডোর থেকে বলেন বা অন্যান্য কিছু বিষয়। আপনার সেই সেন্সিটিভ চাওয়াগুলো নিতে তাদের তো কিছু চাপাচাপি করা লাগবে না। আগে ওয়াটারকে ওপেনাইজ করা হয়েছে, হ্যাঁ, এখন যদি এই রেফিউজি বানিয়ে ওপেনাইজ করে তাদেরকে ভয় দেখানো হয়, সেই সম্ভাবনা আছে। সুতরাং আমি একটু সংক্ষিপ্তই করছি, আরও অনেক কথা বলার আছে, কিন্তু আমি বলছি যে একদিকে যে সাইকোলজিক্যাল ব্যাপার, আর ডোমেস্টিক পলিটিক্সে আপনি যদি পরে আসেন, আমি এখন বললে অনেক লম্বা হয়ে যাবে, সেটা হচ্ছে বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্সের জন্য এটা খুবই আপনার কাছে আবার আসবো। আমি দিলেজ খান, আপনি কিভাবে স্টাডি করেন, বিশেষ করে শুভেন্দু অধিকারী যিনি মুখ্যমন্ত্রী হলেন, তার বক্তব্য তো আমরা শুনেছি, কি পরিমাণ বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়েছেন। তিনি এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনি কোন ধরনের ঝুঁকি দেখেন? ধন্যবাদ আকাশ ভাই, এবং আমার সহ আলোচক যিনি আছেন এবং আমাদের এই অনুষ্ঠানের যারা দর্শক আছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে শুরু করছি। পশ্চিমবঙ্গের যে এই নির্বাচনটা হলো, এই নির্বাচনটা খুব সঙ্গত কারণেই বাংলাদেশ অত্যন্ত আগ্রহ ভরে ফলো করছিল। ফলো করার মূল কারণ সেটা হচ্ছে যে এই নির্বাচনের যে কমপ্লেইনটা আছে, যে সম্ভবত এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ঘটনা ঘটেছে, এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পষ্ট করেই বলেছে। বেশ কিছু ইমিডিয়েট ঘটনা তো আছেই, যেমন ধরেন ইভিএম মেশিনের, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ অনুযায়ী ইভিএম মেশিন দিয়ে যে ভোট নেওয়া হয়েছে, কিছু ইভিএম মেশিনের নাম্বার মেলেনি, মানে যেই মেশিনে ভোট নেওয়া হয়েছে গণনার সময় ভিন্ন মেশিন পাওয়া গিয়েছে। কিছু ক্ষেত্রে তাদের কমপ্লেইন ছিল যে কিছু ইভিএম মেশিনে চার্জ 95 to 97% শো করছে, যার মানে হিসেবে তারা বলতে চাচ্ছে যে 6 থেকে 7 ঘন্টা যদি ভোটে ব্যবহৃত হয় তাহলে এতটা নাকি চার্জ থাকার কথা না। এখন মডার্ন ডে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা আসলে এতটা পিস মিলে হয় না, এটা একটু ব্রডার স্পেকট্রামে হয়, এবং বাংলাদেশের মানুষ শেখ হাসিনার শাসনামলে 3টা নির্বাচন দেখার পরে মোটামুটি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারগুলো বোঝে। তো সেই প্রেক্ষিতে এই যে ইভিএম নিয়ে যে কমপ্লেইনটা আছে, তার পেছনেও কিন্তু কমপ্লেইন আছে। কি কমপ্লেইন? একটা হচ্ছে এনআরসি, মানে ভারত যে আস্তে আস্তে কোন দিকে আগাচ্ছে, এটা একটা প্যাটার্ন আপনি এই জায়গায় পাবেন। প্রথমে সে এনআরসি অ্যাপ্লাই করলো, যেটা হচ্ছে ভারতীয় কিনা এটা নিশ্চিত করার একটা মেকানিজম। আপনার আধার কার্ড নাই অথবা কোনো কিছু প্রামাণিক দলিল নাই, তার মানে আপনি ভারতীয় না। এমনকি এরকমও এক বৃদ্ধ কথা বলছিল যে 1965 সালের জমির কাগজ তার কাছে চাইছে, তা সে আসলে হতদরিদ্র, তার কোনো জমি নাই, কিন্তু সে একই সাথে এটা প্রমাণও করতে পারতেছে না যে সে তারপরেও ভারতীয়। সো এনআরসি হচ্ছে এই ক্রাইসিসটা ক্রিয়েট করছে, রাইট, যে আপনি ভারতীয় না। এবং মজার ব্যাপার হচ্ছে খুবই রিসেন্টলি আমরা মিডিয়ায় হেমন্ত বাবু, যিনি এই মুহূর্তে আসামের মুখ্যমন্ত্রী, তার একটা ক্লিপ দেখতে পেলাম যেখানে কোন পদ্ধতিতে বাংলাদেশিদেরকে পুশব্যাক করা হয় এটা একটা বিস্তারিত বর্ণনা দিয়েছেন, এবং এটা আর্কাইভ করে রাখা দরকার, এবং এটার উপর বেস করে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বাংলাদেশের আসলে অবজেকশন জানানো দরকার। সেখানে উনি বলেছেন সেটা হচ্ছে ভারতীয় সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, যে রায়তে ভারতীয় সুপ্রিম কোর্ট বলেছে যে ম্যাজিস্ট্রেট লেভেলের কেউ যদি কোনো ভারতীয় নাগরিককে অভারতীয় বলে সন্দেহ করে এবং সেই নাগরিক যদি কোনো প্রামাণিক দলিল দেখাতে না পারে, তাহলে তাকে ডিপোর্ট করে দেওয়া যাবে। কিন্তু কোন দেশে ডিপোর্ট করতে হবে এটা বলা নাই সুপ্রিম কোর্টের ইয়েতে। আমি এটা ওই হেমন্ত বাবুর জবান থেকেই বলছি। এবং এরা ন্যাচারালি যেটা হয় যে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় যত অভারতীয় পাওয়া যায়,
ন্যাচারালি তারা হচ্ছে পটেনশিয়াল বাংলাদেশি তাদের কাছে, সুতরাং তাদেরকে দলে দলে এখানে পাঠানোর ব্যবস্থা করছে। তো গেল হচ্ছে এনআরসির ইস্যু। 2 নম্বর ইস্যু যেটা হচ্ছে সিএএ। সিএএ মানে কি? সিএএ মানে হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের এই 3টা দেশের মুসলমান ছাড়া অন্য যে কোনো ধর্মের নাগরিক যদি ভারতীয় নাগরিকত্ব চায় তাহলে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। বাংলাদেশের কোনো হিন্দু যদি, অথবা বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ঠিক আছে, সে যদি ভারতীয় নাগরিকত্ব চায় তাহলে তাকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে, মুসলমানকে নয়। ঠিক আছে, তাহলে এই যে দেখেন আরেকটা জায়গা, সিএএ এবং এনআরসি এই দুটো তো ছিলই, তার সাথে এবার এই পশ্চিমবঙ্গের নির্বাচনের সময় অ্যাক্টিভেটেড হলো এসআইআর। এসআইআরের ঘটনাটা কি? এসআইআরের ঘটনা, টু বি ভেরি স্পেসিফিক, 31 লক্ষ মুসলমান এবং অবশিষ্ট যারা আছে তাদের বেশিরভাগ হচ্ছে হিন্দুর নমশূদ্র সম্প্রদায়ের মতুয়া, যারা আগে গোপালগঞ্জে ছিল। ঠিক আছে, গোপালগঞ্জে ছিল এই শিডিউল কাস্টের এরা। এই গোপালগঞ্জ থেকে 1947 সালে যখন দেশ ভাগ হয় তখন তারা আতঙ্কিত হয়ে মাইগ্রেট করে দলে দলে, এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নাম্বার 2 শিডিউল কাস্ট হচ্ছে এই মতুয়া। এই মতুয়াদের বেশিরভাগই কিন্তু এবার ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। মোট বাদ পড়েছে কত ভোটার তালিকা থেকে? 91 লক্ষ, তার ভিতরে 31 লক্ষ মুসলমান। ঠিক আছে, তো একে তো হচ্ছে ভারতে মুসলমানরা ওভাবে মানে গ্রহণযোগ্য না বলে মিডিয়া রিপোর্টে বোঝা যায়। ঠিক আছে, এবং এই নির্বাচনের পরে ভারতীয় মিডিয়াতেই দেখা গেছে যে পশ্চিমবঙ্গে মুসলমানদের উপরে কিন্তু নিগৃহ অনেক বেড়ে গেছে, রাইট? তো তাহলে এই ধরেন 31 লাখ মুসলমান প্লাস মতুয়া যারা, এরা হচ্ছে নিম্নবর্ণের হিন্দু। সম্ভবত ভারত এখন সেই অখণ্ড ভারতের স্বপ্ন দেখে যেখানে সবাই ব্রাহ্মণ হবে। ঠিক আছে, হতে পারে তার প্রেক্ষিতেই তারা এই মতুয়াদেরকেও আর স্বীকার করতে চাচ্ছে না। তার মানে কি দাঁড়ালো? 91 লাখ পোটেনশিয়াল বাংলাদেশি তারা ভাবতেছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আছে। কি ডেঞ্জারাস! প্লাস 19 লাখ কোথায় আছে? আসামে। তো হেমন্ত বাবুর হাতে 19 লাখ, আর এদিকে ধরেন শুভেন্দুর হাতে 91 লাখ। শুভেন্দু বাবুর হাতে 91 লাখ। তার মানে হচ্ছে আপনি এখন 12 লাখ রোহিঙ্গা নিয়ে নাভিশ্বাস তুলতেছেন, ওদিকে তো কোটির উপরে মনে করেন যে অপেক্ষা করতেছে। এবং এই জায়গায় হেমন্ত বাবুর জবানি থেকেই বলি আমাদের দর্শকদের জন্য, উনি বলতেছেন এসব মামলা নিয়ম অনুযায়ী কোর্টে পাঠানোর কথা। কোর্ট নির্ধারণ করবে যে তার নাগরিকত্ব বাংলাদেশি কিনা, বাংলাদেশকে তারপরে তার কাগজপত্র পাঠাতে হবে। বাংলাদেশ যদি এরপরে নিশ্চিত হয় যে তাকে নেওয়া যাবে, তখন শুধুমাত্র তাকে আইনি পদ্ধতিতে বাংলাদেশে ফেরত দেওয়া যাবে। কিন্তু এই জটিল প্রক্রিয়ায় ভারত সরকার যেতে চায় না। তারা যে অপশনটা খুঁজে নিচ্ছে সেটা হচ্ছে পুশব্যাক। এই পুশব্যাকের প্রেক্ষিতে এই নির্বাচনের পরপরই আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব কি বললেন? যে কোনো ধরনের পুশব্যাক সহ্য করা হবে না। ঠিক আছে, উনি বলার পরের দিন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলল যে 2000-এর বেশি কেস পেন্ডিং আছে, এই কেসগুলোর ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের সমাধান চাই। তার মানে কি, পুশব্যাকের যে অঙ্কটা আমার বিজ্ঞ সহ আলোচক বলেছেন কিন্তু অলরেডি চলছে এখানে, এবং এটা একটা প্রেশার। একমাত্র সীমান্তে কুমিরার সাপ ছেড়ে দিয়ে শুভেন্দুবাবু ছেড়ে দিবে আমাদেরকে তা নয়, ময়ূখ রঞ্জনের মতো কিছু লোকজনদেরকেও হয়তো এই 1 কোটির ভেতরে বাংলাদেশের ভিতরে অনুপ্রবেশ করানোর চেষ্টা চলছে। এবং এর ভেতরে আসলেও কেউ বাঙালি আছে কিনা, নাকি শুধুমাত্র আধার কার্ড না থাকার অপরাধে তাদেরকে বাঙালি বলে, বাংলাদেশি বলে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেওয়ার অপচেষ্টা হবে কিনা, এইটা কে নিশ্চিত করবে? তবে আমার মনে হয়, আমি একটুখানি অ্যাড করি, সেটা হচ্ছে আমার মনে হয় যে এতগুলো মানুষকে যে ভারত বাংলাদেশের ভিতরে পুশ করে দেবে, আমার সেটা বিশ্বাস হয় না। একটা হচ্ছে ইউজ করবে আর কি বিষয়টা। আর একটা জিনিস হচ্ছে কি, আমি ধরে নিচ্ছি, আই এম গিভিং বেনিফিট অফ ডাউট, সেটা হচ্ছে যে এই রেটোরিক্স দিয়ে তারা বিভিন্ন জায়গায় ইলেকশন জিতেছে। সুতরাং এটা আমি ধরে নিচ্ছি যে তারা ইলেকশন জেতার জন্য এই রেটোরিক্সগুলো করেছেন, হ্যাঁ, ইলেকশনের আগে। তারপর ইলেকশন জিতেছেন, এখন হয়তো তারা কুল ডাউন করবেন আর কি, হ্যাঁ, মানে অনেক বাস্তববাদী হওয়ার চেষ্টা করবেন। আমি বেনিফিট অফ ডাউট, কিন্তু আমার কোনো সন্দেহ নেই যে এই মানুষগুলোকে ব্যবহার করা হবে বাংলাদেশের সাথে দিন দরবারে। সেখানেই হচ্ছে মূল সমস্যা। আর একটা সমস্যা আছে যেটা কিন্তু আমার অনেক বড় সমস্যা মনে হয়। দেখেন, রেটোরিক্সের কিন্তু একটা বিরাট প্রভাব আছে দ্বিপাক্ষিক সম্পর্কে, আপনি এটা অস্বীকার করতে পারবেন না।
যে ওরা বলতে পারে যে আমার ডোমেস্টিক পলিটিক্সের জন্য আমি কি কথা বলি তা নিয়ে ঢাকা দিল্লির কোনো সম্পর্ক কি মানে কিছু আসে যায় না আর কি। হ্যাঁ, এটা আমার ডোমেস্টিক পলিটিক্সের ব্যাপার না, ডোমেস্টিক পলিটিক্সের ব্যাপার না। ডোমেস্টিক পলিটিক্সে যে রেটোরিক্স হয় সেটা সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলে, সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলে। এবং সবচেয়ে বড় যেভাবে বাংলাদেশেও তো অ্যান্টি ইন্ডিয়ান একটা সেন্টিমেন্ট ইজ স্ট্রং, ভেরি স্ট্রং, এটা অস্বীকার করার কিছু নেই। এবং যে রেটোরিক্স তারা দেখেছে ওয়েস্ট বেঙ্গল ইলেকশনের আগে, হ্যাঁ, তাতে করে বাংলাদেশের যে সমস্ত মানুষগুলো আপনার এই ভারতীয় আধিপত্যবাদ উইদিন কোর্ট, তারপরে হচ্ছে যে হিন্দুত্ববাদ এবং সেখানকার মুসলমানরা খুবই বিপন্ন হয়ে গেছে, এগুলো নিয়ে যারা ইমোশনালি অনেক চার্জড, তাদের ভেতরে ওইটা আরও বাড়বে। এবং বাড়লে যেটা হবে, এই যে এই দেশের গভর্নমেন্ট ভারতের সাথে একটা সম্পর্ক স্বাভাবিকরণের চেষ্টা করছে, তারা কিন্তু বিপদে পড়বে। কারণ কোনো ধরনের কোনো ডিফিকাল্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই সম্পর্কে তাদেরকে কিন্তু এই ডোমেস্টিক পলিটিক্সের কথা ভাবতে হবে। এবং এই ডোমেস্টিক পলিটিক্স, বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্সে যদি অ্যান্টি ইন্ডিয়ানিজম যদি আরও বেশি মানে বাড়ে আর কি, সেন্টিমেন্টটা যদি আরও বেশি স্ট্রং হয় এই রেটোরিক্সের কারণে ওয়েস্ট বেঙ্গল ইলেকশনের, তাহলে তো মানে খুব সমস্যা হবে এই তারেক রহমানের গভর্নমেন্টকে। এবং আপনার কাছে যখন ফিরে আসি তখন জিজ্ঞাসা করবো যে আপনার এই ডোমেস্টিক পলিটিক্সে যেটা বলেন প্রভাব ফেলবে, এবং এটা স্বাভাবিকভাবেই যে বাংলাদেশের মানুষের মধ্যে একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আছে, অনেক মানুষের মধ্যেই আছে। তো এই সব কাজকর্ম যখন রেটোরিক এবং আমরা যখন দেখি প্র্যাকটিক্যালে এইগুলো হচ্ছে, তখন তো এগুলো বাড়বেই। আপনাদের কাছে ফিরবো এইসব বিষয় আমি সেটাই বলছি, রেটোরিক্সের একটা তো ইম্প্যাক্ট, সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে। আমি শাকিল ভাইকে দিয়ে আবারও শুরু করি। মানে যেটা আপনারা দুজনই ঝুঁকির কথা বলেছেন, সেটা নিয়ে হয়তো পরবর্তীতে আরও একটু আলোচনা করব, কিন্তু সম্ভাবনা কি কি হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করে। যেটা আপনি শুরুতে বলছিলেন যে একটা রাজ্য বিজেপি জিতেছে, অনেক জায়গাতে জিতেছে, আমরা তো আসলে পশ্চিমবঙ্গে কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট, বা আমাদের আশেপাশে রাজ্যে জিতলে কী জন্য আমাদের জন্য ঝুঁকি বা সম্ভাবনা তৈরি করে। কিন্তু কেন্দ্রে তো দীর্ঘদিন ধরে বিজেপি সরকার আছে, কিন্তু এখন পশ্চিমবঙ্গ সরকারে যারা ছিলেন, বিশেষ করে মমতা, এই তিস্তা চুক্তি তো তার কারণে হতে পারে না, এটাই আমরা মিডিয়াতে দেখেছি যে তিনি বিরোধিতা করেছেন। কিন্তু এখন যেহেতু রাজ্য এবং কেন্দ্রীয় সরকারে বিজেপি আছে, এতে করে কি তিস্তা চুক্তিটা সহজ হতে পারে? দেখেন, এই ন্যারেটিভটা দেওয়া হচ্ছে ভারতে, মিডিয়াতে আমি দেখছি এই ন্যারেটিভটা দেওয়া হচ্ছে যে মমতা ব্যানার্জির কারণে তিস্তা চুক্তি করা যায়নি, তো এখন হয়তো হতে পারে। এখন দেখ, একটু পেছনে যাওয়া দরকার। মমতা ব্যানার্জি এটা 2013 সালে বোধহয় তিস্তা চুক্তি, তখন কিন্তু বিজেপির সরকারে না, তখন কিন্তু কংগ্রেস সরকারে। মমতা ব্যানার্জি তখন কেবল ক্ষমতায় এসছেন বোধ হয় পশ্চিমবঙ্গে, তাই না? তিনি তখন চেষ্টা করছেন নিজের ক্ষমতাটাকে কনসলিডেট করার, ঠিক আছে? তিনি যে যুক্তি তখন দিয়েছিলেন, কেন তিনি মানেন না, তিনি বলছেন যে তিস্তার আপস্ট্রিম থেকেই সমস্ত পানি নিয়ে নেওয়া হচ্ছে, আমার উত্তরবঙ্গেই পানি নেই, তাহলে আমি বাংলাদেশকে শুকনো মৌসুমে পানি দিলে আমার কৃষকের কি হবে, এই ছিল তার যুক্তি। আচ্ছা, এই যুক্তি কতটা যৌক্তিক ছিল, এই যুক্তিটা কতটা যৌক্তিক ছিল? কথাটা কিছুটা ঠিক ছিল। আপনার সিকিমে আপনার হাইড্রো ইলেকট্রিক একটা প্রজেক্ট করা হয়েছিল, তখন প্রচুর পানি কিন্তু সেখান থেকে যাচ্ছিল, আপস্ট্রিম থেকে বিভিন্ন জায়গা থেকে পানি নিয়ে নেওয়া হচ্ছিল, মানে পশ্চিমবঙ্গের আগেই। হ্যাঁ, ঠিক আছে। মমতা ব্যানার্জি বোধহয় তখন বলেছিলেন, অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার, মমতা ব্যানার্জি তখন বলেছিলেন যে তিস্তার সাথে তাহলে অন্য যে সমস্ত নদী আছে সেই নদীর পানিগুলো তিস্তায় এনে ফেলো, প্রবাহ বাড়ুক, তারপরে হোক। তিনি তার রাজনীতি করেছেন, তিনি দেখাতে চেয়েছেন পশ্চিমবঙ্গের মানুষকে, তার ভোটারদেরকে, আমি আমার স্বার্থ রক্ষা করছি রাজ্যের, ঠিক আছে? আচ্ছা, এখন সত্যি কি বিজেপি গভর্নমেন্ট তারপরে চায় যে বাংলাদেশের সাথে তিস্তা নিয়ে বাংলাদেশের সাথে চুক্তিটা হয়ে যাক? দেখতে হবে কিন্তু, ঠিক আছে, দেখতে হবে। এবং শুভেন্দু অধিকারী কি বাংলাদেশের প্রতি খুবই সিম্প্যাথেটিক হয়ে তিনি বলবেন না ঠিক আছে হয়ে যাক? দেখতে হবে,
ঠিক আছে, নাকি তারা এটাকে দর কষাকষির পানি নিয়ে দর কষাকষি বহুদিন ধরে চলছে। প্রথম প্রমাণটা হবে সামনে ডিসেম্বর মাসে, হ্যাঁ, যে তারা কতটা পানি শেয়ারিং নিয়ে সিম্প্যাথেটিক বাংলাদেশের ব্যাপারে। গঙ্গা চুক্তিটা রিনিউ করতে হবে, তখন কিন্তু ইটস এ বিগ মানে টেস্ট হবে তখন, যে পানিকে তারা দর কষাকষির ওয়েপেন করবে কি করবে না দেখতে হবে। আমি আপনার কাছে আসি, যেটা হলো যে ওই যে এখন তো দেখতে হবে, সেটাই আমার কাছে বোধহয় আপনার কাছে প্রশ্নটা এই ধরনেরই, যে আমরা এর আগে দেখেছি মমতারকে বলা হচ্ছে যে যখন এর আগে তো কংগ্রেস সরকার যখন ছিল, চুক্তিটা হয়ে যায় মনমোহন সিংও তো আসলেন বাংলাদেশে, তখন বোধহয় মমতাকে সাথে করে নিয়ে আসছিল, কিন্তু শেষ পর্যন্ত হলো না, মমতার আপত্তির কারণে হলো না। কিন্তু বিজেপি কি আসলে আদৌ তিস্তা চুক্তি কথা ভাবে কিনা বা তার পক্ষে আছে কিনা, বা গঙ্গা চুক্তিরই বা কী হবে রিনিউ করার? ধন্যবাদ। আমি যুক্তি এবং অ্যাকশন যেগুলো আছে তার প্রেক্ষিতে বলার চেষ্টা করি। প্রথমে যদি আমরা দেখি যে এখন যে মুখ্যমন্ত্রী যিনি হলেন পশ্চিমবঙ্গের, শুভেন্দু অধিকারী, তিনি তো ইভেন মমতা ব্যানার্জির যে নিজের আসন আছে সেটা তো জিতেছেন, ঠিক আছে। এখন ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছে কি হয় নাই এটা তো আমাদের ডিবেট না, এটা মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস বরং তাদের ডিবেট। বাট এই মুহূর্তে তো অধিকারী বাবু মুখ্যমন্ত্রী। তো এই শুভেন্দু অধিকারী কে? এই শুভেন্দু অধিকারী হচ্ছে সেই ভদ্রলোক যিনি ইলেকশনে জেতার একদিন আগে বললেন যে শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, মিডিয়া অন রেকর্ড। এবং উনি বলেছেন যে শাহজালাল বিমানবন্দরে নাকি রেড কার্পেট থাকবে এবং শেখ হাসিনা নেমে আসবে এবং সবাই স্যালুট দিবে। এখন এই শুভেন্দু অধিকারী আবার অন রেকর্ড ক্যামেরায় বলেছেন যে বাংলাদেশ দখল করতে নাকি মিনিটও লাগবে না তাদের, কয়েক ঘন্টার ব্যাপার না, কয়েক মিনিট কয়েক সেকেন্ডের ব্যাপার। তার মানে ধরেন শুভেন্দু অধিকারী হচ্ছেন সেই রাজনীতিবিদ যিনি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী, যার মানসপটে এবং মননে মস্তিষ্কে দুইটা জিনিস প্রকট। একটা হচ্ছে বাংলাদেশ দখলের ভাবনা তার মাথায় আছে, আর দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনাকে বৈধতা দেওয়ার ব্যাপারটাও তার মাথায় আছে। সুতরাং উনি তিস্তার পানি, গঙ্গার পানি দেওয়ার সময় কি এগুলো আবার বৈধ করে নিতে চান কি না, এটা তো একটা গুরুতর প্রশ্ন, তাই না? তো 2 দিন আগ পর্যন্ত উনি হয়তো নর্মাল একজন সরকারের বাইরের পলিটিশিয়ান ছিলেন, যিনি একসময় মমতার সাথেও রাজনীতি করতেন। পরবর্তীতে 5 লক্ষ রুপি ঘুষ কেলেঙ্কারির ভিডিও আছে যে উনি নিয়েছেন, এবং তার যে এই ভিডিও আছে, এই ভিডিও নিয়ে স্বয়ং নরেন্দ্র মোদী জনসভায় হাস্যরসও করেছে, যে নেয়ার সময় চেহারা কেমন ছিল তার সেটাও বলেছে। তো সেই ভদ্রলোকের সেই ভিডিও এখন বিজেপির যে পেজ ছিল, পেজ থেকে অপসারণ করা হয়েছে, এবং কালের পরিক্রমায় সেই শুভেন্দু অধিকারী এখন বিজেপি মনোনীত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বার্থপরতার শো করেছিলেন যখন মনমোহন সিং 2011 সালে বললেন যে তারা এই তিস্তা চুক্তি করতে চান, আর মমতা বন্দ্যোপাধ্যায় 2026 পর্যন্ত যখন এটাকে ঠেকিয়ে রেখেছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ও যে বাংলাদেশের খুব ভালো বন্ধু সেটা বলার কোনো সুযোগ নাই। এখন ইলিশ খেয়ে যতই মনে করেন যে গোফে তা দিক ওরা, কিন্তু কাজের বেলায় তো আমরা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছি, তাই না? সো এটা হচ্ছে দেখার ব্যাপার যে এই জায়গাটাতে মমতা এবং শুভেন্দু কি আসলে এক বিন্দুতে দাঁড়ান কিনা, সেটা দেখার বিষয় সামনে। দেখেন 54টা নদী শেয়ার করি আমরা ওদের সাথে, তার ভিতরে 53টা নদী ভারতে উৎপন্ন হয়ে বাংলাদেশে এসছে, আর একটা নদী ফেনী নদী যেটা বাংলাদেশে উৎপন্ন হয়ে ভারতে যায়। এই 54টা নদীর প্রত্যেকটাতে তারা ভারতের ভেতরে বিভিন্ন জায়গায় প্রায় 3500 বাঁধ দিয়েছে। এই যে মমতা বললেন না যে আমার তিস্তায় তো পানি আসে না, এই বাঁধ কোথায়? এই বাঁধ মমতার পশ্চিমবঙ্গের উত্তরে, ঠিক আছে। সুতরাং উজানের দেশ হিসেবে ভারত যে পরিকল্পনা করেছে যে পানিকে ওয়েপনাইজড করা এবং একটা ওয়াটার টেররিজম লঞ্চ করা, এটা তো এই বিজেপি গভর্নমেন্টই তো চালাচ্ছে। হঠাৎ করে পশ্চিমবঙ্গের ক্ষমতার পালা বদলে তো এই ওয়াটার টেররিজমের যে স্ট্র্যাটেজি তারা ফলো করছে, তাতে কোনো গুণগত পরিবর্তন আসবে কি না,
এটা নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে হবে, কারণ তাদের প্রিয় শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনও তারা এখানে কোনো ছাড় দেয়নি, ঠিক আছে? সুতরাং এই জায়গাটাতে আপনি শুধুমাত্র গঙ্গা চুক্তি এবং তিস্তা চুক্তি, এই 54টা নদীর ভিতরে তো এই মাত্র 2টাই আছে, কুশিয়ারা এবং আর কয়েকটার ব্যাপারে কথা আগাইছে, বাকি যে 50টা আছে এগুলো নিয়ে তো কোনো চুক্তিই নাই, ঠিক আছে? সুতরাং বাংলাদেশকে এই জায়গায় গভীরভাবে ভাবতে হবে। কি ভাবতে হবে? সেটা হচ্ছে যে পানি হচ্ছে আমাদের প্রাণ, আমাদের তেল নাই, আমাদের হীরা নাই, আমাদের স্বর্ণ নাই, আমাদের কিন্তু সম্পদ বলতে হচ্ছে এই সুপেয় পানি। সুতরাং এই পানির জন্য আমাদেরকে এই জায়গায় টোটাল বেসিন যেটা আছে এই বেসিন ওয়াইজ ভাবতে হবে। পাকিস্তানের সাথে ভারতের যখন 6টা নদীর লেনদেন হয়, 3টা ভারত থেকে পাকিস্তানে যায়, 3টা পাকিস্তান থেকে ভারত, সেই নদীর বন্টনের পানি বন্টনের সময় কিন্তু সে যখন বলে যে আমি বাদ দিয়ে পানি বন্ধ করে দিব, তখন কিন্তু রাফাল বিমান হারাইতে হয় তাদেরকে, ঠিক আছে? সেই জন্য দেখবেন পাকিস্তানের সাথে তাদের পানি নিয়ে সংকট কিন্তু মুখে কথায় গড়ায়, কিন্তু বাঁধে ইট পড়ে না, সিমেন্ট পড়ে না, ঠিক আছে? চীনের সাথে দাদাগিরি করে পারা যায় না কেন? কারণ চীন হচ্ছে আবার ভারতের উজান। সুতরাং চীন যখন ওখানে ড্যাম দিবে তখন কিন্তু এদিকের পানি আরও কমে যাবে, ঠিক আছে? সুতরাং চীনের সাথে ওই সমস্যাটা তার নাই। আর এদিকে তো ধরেন দক্ষিণ তিব্বত দখল করেই আছে চীন, যেটাকে ভারতীয়রা বলে অরুণাচল। এখন এই জায়গাটায় এসে আপনি যে প্রশ্নটা করলেন যে পজিটিভ কিছু আমরা দেখতে পাবো কিনা, যতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী মূর্খমন্ত্রীর মতো কথা বলা বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত আসলে এটা ভাবাই কঠিন। আগে যেটা বলেছিল মানে সরকার, দিল্লি যেটা বলেছিল যে কেন্দ্র চায় তিস্তা চুক্তি করতে, রাজ্য চায় না, সুতরাং আটকে গেছে। এখন তো কেন্দ্র আর রাজ্য একই সরকার, তাই তো? তো এই জন্যই অনেকে ভাবতে শুরু করেছে যে তাহলে বোধহয় এবার পজিটিভ কিছু আসবে, কিন্তু আমার ধারণা যে ডিসেম্বর দিয়েই আসলে আমাদের দেখতে হবে, যেটা শাকিল ভাই বলেছেন যে আমাদের দেখতে হবে। যেটা শাকিল আনোয়ার যেটা জানতে চায় সেটা হলো ভারত যে বাংলাদেশের উপর দাদাগিরি করে এটা তো আমরা সবাই জানি, মানে যেটা বলছে পাকিস্তানের সাথে অত দাদাগিরি করে মানে করে উঠতে পারে না, চীনের সাথে পারে না, বাংলাদেশের সাথে পারে। এবং কেন পারে? তারা এই দেশে তাদের মতো করে একটা সরকার তৈরি করে রেখেছিল এতদিন, সেই জন্য দাদাগিরি করার একটা তারা করতে পেরেছে। এখন যেহেতু তাদের সেই সরকার নাই, এখন জনগণের নির্বাচিত একটা সরকার আছে, তাদের তাহলে অন্য অন্য অস্ত্র যেটা আপনি বলছেন এই যে সেই যে ভোটার তালিকা থেকে মুসলমানদের বাদ দেয়, 91 লক্ষ মুসলমানদের, এটা একটা কার্ড হিসাবে ব্যবহার করতে পারে। তো সেটা যদি করে এবং একদিকে নির্বাচিত সরকার, এদিকে পশ্চিমবঙ্গে বিজেপি, কেন্দ্রে বিজেপি, এই যে বাংলাদেশে যে কূটনৈতিক সম্পর্ক নতুন করে তৈরি হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ কি কি করতে পারে? দেখেন, প্রথম কথা হচ্ছে যে আমি পানির কথা হচ্ছিল তো, পানির চাইতে আমার কাছে মনে হয় বাংলাদেশে ভারত বিরোধিতার পেছনে যতগুলো কারণ আছে, একটা হচ্ছে যে একের পর এক ইলেকশন তারা লেজিটিমেসি দিয়ে গেছে, তাই না? অবৈধ ইলেকশনকে লেজিটিমেসি, এটা একটা বড় কারণ ছিল। আরেকটা কারণ কিন্তু আমি দেখেছি মানুষের সাথে কথা বলে বা আমি বিভিন্ন কাজ করতে গিয়ে, সেটা হচ্ছে এই যে বর্ডার কিলিংটা, এটা কিন্তু সাংঘাতিকভাবে এদেশের মানুষকে ভারত বিরোধী করে তুলেছিল। যে আমরা এত বড় বন্ধু বলছি, কিন্তু তাহলে বর্ডারে এত মানুষ মারা যাচ্ছে কেন, গুলি করে দিচ্ছে কেন আমাদেরকে, তাই না? এরকম বন্ধু কথাটা বলা বাদ দিলে কেমন হয়? না, সেটাই আমি বলছি যে না, তখন তো এই ন্যারেটিভটা ছিল না আমার সবচেয়ে বড় বন্ধু, কিন্তু তাহলে বন্ধু যদি হয় তাহলে মানুষকে মেরে দিচ্ছে কেন? আমি ধরে নিলাম তারা অপরাধী ছিল, তারা অবৈধভাবে যাচ্ছিল বা স্মাগলিং করছিল, গুলি করে দিতে হবে তার জন্য, মানে ব্যাপারটা এরকম ছিল। এখন দেখেন, আমার রেটোরিক্স দেখে, ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনের ক্যাম্পেইনের রেটোরিক্স দেখে, শুভেন্দু অধিকারীর রেটোরিক্স দেখে, এবং শুভেন্দু অধিকারীর যিনি বস অমিত শাহ, তার যে রেটোরিক্স, সেগুলো দেখে আমার মনে হয় যে তারা বাংলাদেশ বর্ডারকে একেবারেই সিকিউরিটির প্রিজম দিয়ে দেখবেন আরও বেশি। এটা যে একটা দীর্ঘদিনের একটা অন্য ধরনের সম্পর্ক, এই যে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের হিস্ট্রিক্যাল সম্পর্ক, কালচারাল সম্পর্ক, এইগুলো তারা একেবারেই মাথায় নেবেন না, তারা একেবারেই সিকিউরিটি প্রিজম দিয়ে দেখবেন। এবং সে কারণে দেখবেন যে এই বর্ডারটা আরও বেশি ভোলাটাইল বলবো না আমি, আরও বেশি মানে বিপজ্জনক হয়ে পড়ছে মানুষের জন্য। তো এটা একটা বড়
ফ্রিকশনের কারণ হবে। কিন্তু এখন আপনি বলছেন যে বাংলাদেশ কি করতে পারে, আমি সে প্রসঙ্গে আসি। বাংলাদেশের কার্ড যে নেই আমি বলবো না। প্রথম কথা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে এখন একটা নির্বাচিত সরকার যারা অনেক মানে 2/3 মেজরিটি নিয়ে তারা এসছে, সুতরাং জনগণ আমার সাথে আছে। বাংলাদেশ কিন্তু একটা অনেক বড় দেশ এখন, বাংলাদেশ কিন্তু 18 কোটি দেশের মানে ছোট দেশ কিন্তু অনেক বড় দেশ ওই অর্থে। তো সুতরাং সেই শক্তিটা তার আছে, এই সরকারের আছে। দ্বিতীয় সেটা হচ্ছে যে বাংলাদেশ অবস্থানগত কারণে ভারতের কাছে অত্যন্ত প্রয়োজনীয় একটি দেশ। ভারতের সবচেয়ে সেন্সিটিভিটি হচ্ছে নর্থ ইস্ট, তাই না, তাদের রাজ্যগুলো, সেখানে তাদের সিকিউরিটি একটা কনসার্ন আছে, লেজিটিমেট সিকিউরিটি কনসার্ন আছে, এবং সেটার জন্য সেই বাংলাদেশ খুব জরুরি, বাংলাদেশটা খুব জরুরি অবস্থানগত কারণে। সুতরাং সেইটা তারা বাংলাদেশের, আরেকটা হচ্ছে সিকিউরিটি কনসার্ন আছে, তাই না, সিকিউরিটি কনসার্ন আছে। তো এই দুটো কারণে সেটাও নর্থ ইস্টের সাথে সম্পর্কিত, সেই সিকিউরিটি কনসার্নটা মোস্টলি। তো এটা তো বাংলাদেশকে বুঝিয়ে শুনিয়েই এটাকে তাদেরকে মানে স্বার্থটা আদায় করতে হবে, তাই না, স্বার্থটা আদায় করতে হবে। সুতরাং বাংলাদেশেরও হাতে কিন্তু কার্ড আছে, হ্যাঁ কার্ড আছে, এই কার্ডটা খেলতে হবে ঠিক মতো। কত ক্লেভারলি এই কার্ডটা খেলতে পারবে তারপরে নির্ভর করবে যে আপনি পানির যখন মানে চুক্তির কথা আসবে, বা বর্ডারের চুক্তির কথা আসবে, বা আমার দেশে পুশব্যাক করা যাবে না ইচ্ছা মতো, এই নেগোসিয়েশনগুলো যখন আসবে তখন এই কার্ডটা আপনি কতটুকু ক্লেভারলি খেলতে পারেন ডিপ্লোম্যাটিক্যালি, পলিটিক্যালি। আমি মনে করব যে ডিপ্লোম্যাটিক্যালির চাইতে পলিটিক্যালি কত ভালো খেলতে পারেন তারপরে নির্ভর করছে যে আপনি কতটা সমতার সাথে সম্পর্কটা রাখতে পারবেন। জি, অনেক ধন্যবাদ। ডেরেস খান, আপনি কি মনে করেন যে বাংলাদেশের এখন যে দিন দরবার করার যে বিষয়, বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের ক্ষেত্রে, এখন তো একটা নতুন সরকার, যে সরকারের পেছনে জনসমর্থন রয়েছে, নির্বাচিত সরকার, জনগণের মানে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার রয়েছে, কিন্তু সেক্ষেত্রে ভারতের যে এই যে কার্ডগুলো তারা খেলতে পারে বলে আমরা মনে করছি, কারণ এগুলো তো একটা যে কাজগুলোই করেছেন তাদের তো একটা ইন্টেনশন অবশ্যই আছে। তো সেক্ষেত্রে বাংলাদেশ আসলে কি করতে পারে, বিশেষ করে বর্ডারের কথা যদি বলেন, আমরা দেখেছেন যে এই দুইজন বোধহয় গতকালও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে দুইজনকে গুলি করে মেরেছে, তো প্রায়ই তো তারা এই কাজটা করছে। না, এটা তো আসলে ঐতিহাসিক সত্য যে ভারতের সাথে বাংলাদেশের যে 4096 কিলোমিটার সীমান্ত আছে, এই সীমান্তটা হচ্ছে পৃথিবীর নৃশংসতম সীমান্তের একটি, এবং এই সীমান্তের যে বিএসএফ আছে তাদেরকে বর্ডার সিকিউরিটি ফোর্স বলার চেয়ে অনেকে বুচার সিকিউরিটি ফোর্সই বলতে চায়। কারণ শুধুমাত্র নিরস্ত্র অবস্থায় একজন মানুষ যখন সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে, তখন যখন তাকে আপনি গুলি করে মেরে ফেলেন, কোনো বিচারের সুযোগ নাই, কোনো মানে কেন সে ক্রস করলো, কি উদ্দেশ্য ছিল, এগুলো কোনো কিছু যাচাই ছাড়াই আপনি যখন গুলি করে মেরে ফেলেন, এবং মাঝে মাঝে আপনার বীরত্ব দেখানোর জন্য যখন তার কাটার উপরে কিশোরী ফেলানিকে আপনি ঝুলিয়ে রাখেন কয়েকদিন, এবং ওই লাশটা নামাইতে দিতে চান না, তখন এখানে না আসলে শুধুমাত্র আপনি এই যে দুইটা দেশের রিলেশন আছে, এই রিলেশনটা খুব সহজভাবে দেখা খুব কঠিন হয়ে যায়। এখানে আপনাকে জিওগ্রাফি মাথায় রাখতে হবে, এখানে আপনাকে সিকিউরিটি ডাইমেনশনটা মাথায় রাখতে হবে, আপনাকে মাথায় রাখতে হবে এই দুইটা দেশের ভেতরে যে ডেমোগ্রাফি আছে এবং ইতিহাস আছে, ঠিক আছে। এখন এই জিনিসগুলো মাথায় রেখে যখন আপনি দেখবেন, তখন আপনি যেটা দেখতে পাবেন, স্পেশালি আমরা যদি অনেক লম্বা ইতিহাসে না যাই, নিকট অতীতে আমরা যেটা দেখব যে এই ইন্টারিমকেই তো তারা মৌলবাদী সরকার, ইউনূসকে একজন মৌলবাদী শাসক, এগুলো বলার চেষ্টা করেছে। তারা তাদের পুরা মিডিয়া যে ফ্যাকাল্টি আছে এটা নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল একটা প্রোপাগান্ডা ক্যাম্পেইনে, যেখানে বাংলাদেশের মাইনরিটি কার্ডটা তারা ওই সময় খুব চমৎকারভাবে খেলার চেষ্টা করেছিল, যেটা আসলে ধোপে টেকে নেই, ঠিক আছে। তো এই জাতীয় জায়গাতে এসে এখন ধরেন নতুন করে এই যে 91 লাখ আর এদিকে 19 লাখের যে নতুন থ্রেট এবং পুশব্যাক পুশিনের যে কার্ডটা তারা প্রিপেয়ার করছে, এটাও তারা এখন র্যান্ডমলি ইউজ করবে আমাদের এগেনস্টে লিভারেজ পাওয়ার জন্য।
অস্থির করে রাখার চেষ্টা করবে এই জায়গায়। এখন বাংলাদেশের কাছে ভারতের স্বার্থের জায়গাটা খুবই সীমিত। দুইটা মাত্র জায়গায় ভারতের স্বার্থ আছে বাংলাদেশে। একটা হচ্ছে মেইনল্যান্ড ইন্ডিয়ার সাথে সেভেন সিস্টার্সের যোগাযোগের জন্য আমাদের ভেতর দিয়ে ট্রানজিট দরকার তাদের। আদারওয়াইজ মনে করেন সেই আগরতলা থেকে কলকাতা 1400 কিলোমিটার, আর বাংলাদেশের পেটের ভেতর দিয়ে যেতে পারলে 500-550 কিলোমিটার। সুতরাং এটা অনেক ফুয়েল বাঁচায়, অনেক সময় বাঁচায়। সুতরাং এটা ওরা চায়। আর দ্বিতীয় যে স্বার্থ আছে সেটা হচ্ছে যে বাংলাদেশে খুব স্ট্রং কাউন্টার টেররিজম ড্রাইভ আছে। এই কারণে বাংলাদেশের নর্মালি আমরা এই যে ধরেন ভারতে এই মুহূর্তে প্রায় 60টা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে, তারা এটাকে অত্যন্ত কঠোরভাবে দমানোর চেষ্টা করছে, যার ভিতরে ধরেন নকশালিস্ট আছে, নাগাদের আন্দোলন আছে, আসামিদের আন্দোলন আছে, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, এগুলো এদেরকে বাংলাদেশ ঠাঁই দেয় না বাংলাদেশের ভূমিতে। এইটা তো ভারত সবসময় চায় যে বাংলাদেশ তাদের এই সাপোর্টটা দিক, আদারওয়াইজ তো এই দেশগুলো বিভিন্নভাবে মানে টেরোরিজমটা ছড়ায় পড়বে এই জায়গায়। তো এখন এই দুটো স্বার্থ রক্ষা করার ছাড়া বাংলাদেশের ব্যাপারে ভারত খুব একটা আগ্রহী না, সেটা বোঝা যাচ্ছে। সো এইরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশকে খুব সতর্ক পদক্ষেপ রাখতে হবে, কারণ বাংলাদেশকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশ এই মুহূর্তে আসলে কোনো বাফার কান্ট্রি না। বাংলাদেশ হচ্ছে একটা ব্রিজ। কিসের ব্রিজ? ব্রিজ হচ্ছে এই মুহূর্তে বে অফ বেঙ্গলের কারণে বাংলাদেশে 3টা দেশের ইন্টারেস্ট প্লে করতেছে। এটা হচ্ছে চায়না, একটা হচ্ছে ইন্ডিয়া, আর একটা হচ্ছে ইউএসএ, রাইট? তো এই 3টা দেশের যে ইন্টারেস্ট আছে এইটাকে হেজিং করাটা বাংলাদেশের জন্য এখন একটা প্রায়োরিটি। এখন অনেকে বলবো যে এটা কীভাবে করবে, কারণ পাকিস্তান করতেছে না। পাকিস্তান তো একই সাথে মনে করেন যে চীন এবং ইউএসএ দুজনেরই ফ্রেন্ড, ওহি এবং নকুল দুজনের বন্ধু চীন। তাহলে এই জায়গায় বরং করেন যে আমার কি হইতে হবে, আমার হইতে হবে ভারত এবং চীন দুজনের ভেতরই ফ্রেন্ড। বাংলাদেশের জন্য কাজ একটু সোজা হয়ে গেছে, কারণ চীন যে পরিমাণ রেসে আগায় গেছে এখন, স্পেশালি এই ইরান ক্রাইসিসের পরে পুরো পৃথিবী মনে করেন যে থরথর করে মানে থরহরিকম্প, কিন্তু একটা মাত্র দেশ ঠান্ডা মাথায় বসে আছে, সেটা হচ্ছে চীন। ঠিক আছে? এবং চীন লিড করতেছে সব কিছু। পেট্রোডলার শিফট হয়ে এখন পেট্রো ইউয়ানে যাওয়ার সময় চলে আসছে। এরকম একটা পরিস্থিতিতে চীন যেহেতু ভারতেরও উজানের রাষ্ট্র, সুতরাং তিস্তা মহাপরিকল্পনা এবং অন্যান্য নদীর যে ম্যানেজমেন্ট আছে এই জায়গায় কিন্তু চীনের সাথে ফ্রেন্ডশিপ আমাদের ভালো কাজে লাগবে। ঠিক আছে? এটা আমাদের মাথায় রাখতে হবে। একই সাথে পাকিস্তান যেহেতু ওই যে বুনো ওলের এগেনস্টে বাঘা তেঁতুল হচ্ছে পাকিস্তান, সুতরাং পাকিস্তানের সাথে আমাদের যেহেতু ধর্মীয় মিল আছে, প্লাস হচ্ছে ধরেন পাকিস্তান এবং বাংলাদেশ ঐতিহাসিকভাবে সংযুক্ত আছে, এবং পাকিস্তান এবং বাংলাদেশ যখন নিকটে থাকে তখন আসলে এই বুনো ওলটা একটু কন্ট্রোলে থাকে। সুতরাং এটাকে কন্ট্রোলে রাখার জন্য পাকিস্তানের সাথেও আমাদের নৈকট্য থাকতেই পারে এই জায়গায়, কারণ পার্মানেন্ট ফ্রেন্ডশিপ বলতে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে কোনো কথা নাই, আছে হচ্ছে পার্মানেন্ট ইন্টারেস্ট। বাংলাদেশকে তার ইন্টারেস্টের জায়গাটা খুঁজে বের করতে হবে। 2টা জায়গায় সমস্যা আছে এই জায়গায়, আমি জানি না আর কতটুকু সময় আছে। 2 মিনিটে বলেন। 2 মিনিটে আমি বলার চেষ্টা করি। 2টা জায়গায় সমস্যা আছে। এই সমস্যা 2টা না থাকলে পরে আজকে আকাশ ভাই আপনিও যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হতেন, তাহলে আমরা শক্তিশালী রাষ্ট্র হিসেবে এইখানে টিকে থাকতাম। কারণ প্রথমেই আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যেই ভারত ধরেন গোয়া দখল করে ফেলছিল, হায়দ্রাবাদ দখল করে ফেলছিল, সিকিম দখল করে ফেলছিল, সেই ভারত পারলে বাংলাদেশ দখল করে ফেলতো, কিন্তু করে নাই মানে হচ্ছে পারে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। শুভেন্দুবাবু এখন 1 মিনিটে বলুক আর 1.5 মিনিটে বলুক, ওনার দেশের সামরিক কর্মকর্তারা খুব ভালো মতোই জানেন এই বাংলাদেশ দখল করে ফেলা এত সহজ নয় ঐতিহাসিকভাবে। সুতরাং বাংলাদেশ স্বাধীন থাকবে। কিন্তু তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে দ্বিবিধ। আমি যেটা বললাম, প্রথম সমস্যা হচ্ছে আমাদের পলিটিশিয়ানরা খুব সস্তায় বিক্রি হয়। ঠিক আছে? খুবই সস্তায় বিক্রি হয়, এবং তাদের ভিতরে ওই জুনুনটা নাই, ওই দেশের জন্য যে মানে ধরেন ইরানি নেতৃত্বের ভিতরে যে ইয়াটা থাকে যে একদম হৃদয়ের গভীরে দেশের জন্য যে মানে আমার রক্ত বেঁচে দিব কিন্তু দেশের মাটি বিক্রি করব না, ওই জিনিসটা আমাদের পলিটিশিয়ানদের ভিতরে এখনও গ্রো করে নাই। ঠিক আছে? এটা হচ্ছে একটা। আর 2 নম্বর সমস্যা আমাদের, আমরা অশিক্ষিত। ঠিক আছে? আমরা এত বেশি অশিক্ষিত যে আমরা নিজের দেশের স্বার্থ বুঝি না। ঠিক আছে? সো আমাদের দেশের মানুষকে আপনার শিক্ষিত করতে হবে। আর আরেকটা যেটা হচ্ছে পলিটিক্যাল যে স্পেকট্রামটা আছে, ওইখানে তো চেঞ্জ আল্লাহ চাইলে আসবে। কারণ আল্লাহও কিন্তু এখানে একটা ইশারা দিয়ে দিছে, বলছে যেই জাতি যেমন তার নেতা ওরকম হবে। আগে আমাদের ভাই মানুষের পিছনে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। আমাদের দেশে বারবার বোঝানো হয় যে আমাদের দেশের মানুষ হচ্ছে আমাদের বোঝা। গণচীনে কিন্তু মানুষ বোঝা না। আজকে গণচীনে যখন আপনার ফুড পান্ডার খাবার আসে হচ্ছে ড্রোনে করে, আর আপনার ওই চীনের মানুষের বাসার রোবট গিয়ে খাবার রিসিভ করে নিয়ে আসে।
ওদের দেশের জনসংখ্যা তো অনেক বেশি ছিল। আমাদের দেশে প্রথমে যেটা করতে হবে, আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাকে ঠিক করে মানুষকে শিক্ষিত করতে হবে। যেদিন আপনি মানুষকে শিক্ষিত, সচেতন এবং গৌরব সমৃদ্ধ করতে পারবেন, দেশপ্রেমিক করতে পারবেন, সেদিন আপনার নেতা অটোমেটিক্যালি মাথা উঁচু করে কথা বলবে। অনেক ধন্যবাদ। আমরা শেষ করে শাকিল আনোয়ার আপনার বক্তব্য দিয়ে, সেটা হলো আমরা যেমন চাই বাংলাদেশ, মানে আমরা যেমন চাই যে প্রতিবেশী দেশের সাথে একটা ভালো সম্পর্ক থাকুক মর্যাদার ভিত্তিতে এবং স্বার্থের ভিত্তিতে, তাদের স্বার্থ আমরা দেখব, আমাদের স্বার্থ তারা দেখবে, কিন্তু ওই যেটা মানে এর আগে কেন এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট হয়েছে, তার কারণ সবসময় তারা তাদের স্বার্থ দেখেছে, আমাদের স্বার্থ দেখে না। আমাদের এখানে যারা ক্ষমতায় ছিল তারাও তাদেরকেই বলেছে ভারতকে যা দিয়েছি সারাদিন তারা চিরজীবন তারা মনে রাখবে, এগুলো তো তারা বলেছে না, বলেছে তো। তা এখন আমাদের স্বার্থ তো দেখতে হবে, সেই স্বার্থ দেখার ক্ষেত্রে ভারতের সদিচ্ছায় কতটা আছে আপনি মনে করেন? বিশেষ করে যদি বলি যে আমরা দেখেছি যে হাই কমিশনার আসবেন, ঘোষণা দেওয়া হয়েছে, তিনি একজন রাজনীতিবিদ। এটা একটু মানে একটু আনইউজুয়াল। এর আগে বোধহয় একবার বোধহয় এরকম ঘটনা ঘটেছে। তো এটাকে কি ভারত করে ইঙ্গিত দিচ্ছে কিনা যে আমরাও চাই? আমি একটু পজিটিভ নোট দিলাম আপনাকে। না, হতে পারে। আমি এখনো পর্যন্ত ভারতের সাথে কোনো ধরনের আর্মড কনফ্লিক্টের কোনো বিন্দুমাত্র সম্ভাবনা দেখি না। সেই সম্ভাবনা একেবারেই আমার মনে হয় না এটা নিয়ে আমাদের এখনই চিন্তা করার কোনো বিষয় আছে। সেটা হচ্ছে ভারত যেটা হয়েছে, ভারত এখন বিশেষ করে 2014 সালের পর থেকে তারা তাদের ফরেন পলিসির ডক্ট্রিনে বা একটা চেঞ্জে আসছে তাদের, আমি দেখতে পারি। সেটা হচ্ছে যে ভারত কিন্তু আগে আপনার সব কিছু এক ধরনের নেগোসিয়েশনের মাধ্যমে একটা সফট কাইন্ড অফ তাদের ফরেন পলিসি ছিল, তাই না? এই 2014 সাল থেকে তাদের ভিতরে এক ধরনের অ্যাগ্রেসিভ, 2014 না 24? 2014 সালের পর থেকে, তাই না, বিজেপি আসার পর থেকে কালে কালে তাদের ফরেন পলিসিটাকে একটা অ্যাগ্রেসিভ ফরেন পলিসিতে নিয়ে যাচ্ছে আর কি। তারা দেখেন, তারা কানাডায় যে তারা মেরে ফেলার চেষ্টা করছে, যেটা ইসরায়েল করে বা সিআইএ করে, সেটা মানে ইন্ডিয়া করার চেষ্টা করছে। আপনি চিন্তা করেন, মানে সাংঘাতিক ব্যাপার। আর সেখানে তো মানে অন্যান্য আশেপাশের দেশ কিছুই না। তাহলে আশেপাশের ছোট দেশগুলোকেও তারা যেভাবে হাত মুচড়ে সমস্ত কিছু নেওয়ার চেষ্টা করছে, এটা তো মানে এই যে অ্যাসার্টিভ আপনার ফরেন পলিসি, এখন এটা বিরুদ্ধে আমাদের মতো দেশগুলো কি করতে পারে? আমাদের মতো দেশগুলো ওই যেটা বললাম, আমাদের একমাত্র ইন্স্যুরেন্স হচ্ছে আমাদের গুড পলিটিক্স বলতে আমাদেরকে এখন যে সরকারই আসুক না কেন দেখাতে হবে যে দেখো এটা আমরা জনগণের সরকার। সুতরাং জনগণের সরকার, আমরা জনগণকে নিয়ে নেগোশিয়েট করব। তোমরা বলে দিবা আমরা সেটা হবে না, এটা হবে না। মানে আমাদেরকেও, আমি যেটা জনগণ কি চাচ্ছে আমাদেরকে সেটা সরকারকে প্রাধান্য দিতে হবে, একইভাবে অ্যাসার্টিভ হতে হবে এবং আমাদের ডিপ্লোম্যাটিক ক্যাপাসিটি অনেক বাড়াতে হবে। আমাদের নানা ধরনের যে সমস্ত বিষয়ে আমরা ভারতের উপরে অনেক বেশি মানে ডিপেন্ডেন্স আমাদের আছে, যেমন এনার্জি একটা বড় জিনিস হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এনার্জি ডিপেন্ডেন্সটা কী কারণে যেন ভারতের উপরে এভাবে বেড়ে গেল মানে জানি না, মানে গত 10-15 বছরে। সেখানে আমাদের ডাইভার্সিফাই করতে হবে। হ্যাঁ, পানির এই বন্টনের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এখানে আমরা যদি চীনকে আনতে পারি, চীন আবার এটা নিয়ে কথা হয়েছে। হ্যাঁ, তারা হচ্ছে যে আরও উঁচুর আপনার দেশের। সুতরাং আমরা যদি এখানে তাদেরকে এনে ফেলতে পারি এই নেগোসিয়েশনে, এভাবেই আমাদেরকে আসলে ভালো ডিপ্লোম্যাসি, ভালো পলিটিক্স দিয়ে এটাকে ম্যানেজ করতে হবে। এছাড়া আমি কোনো রাস্তা দেখি না এবং পাবলিককে সাথে নিয়ে, আপনি পাবলিককে বাদ দিয়ে আপনি এই দ্বিপাক্ষিক রিলেশনশিপের সমস্ত চুক্তি করবেন, এটা হবে না। এটা হলেই তখনই আপনার সমস্যা হবে। কিন্তু পাবলিককে সাথে নিয়ে ওপেনলি, ট্রান্সপারেন্টলি সব কিছু করতে হবে এখন।